স্ট্রোক হয়েছে, স্ট্রোকের সিমটম দেখার পরে আপনি ডাক্তারখানায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ডাক্তার আপনাকে কিছু ওষুধ দিল। সেটা যদি গোল্ডেন পিরিয়ডের মধ্যে না হয়ে থাকে, মানে 4.5 ঘন্টা থেকে 24 ঘন্টা কখনো কখনো যদি সেই সময়ের মধ্যে না হয়ে থাকে, তাহলে ডাক্তারবাবুরা আপনাদেরকে যে ওষুধ দিয়ে থাকেন সেই ওষুধগুলো আপনারা খান। কিছু ওষুধের দাম একটু কম হয়, কিছু ওষুধের দাম একটু বেশি হয়। বিভিন্ন নামি দামি ডাক্তারের অনেক অনেক ওষুধ খাওয়ার পরেও 6 মাস, 12 মাস, 1.5 বছর, 2 বছর, 3 বছর কেটে যায়। আপনারা এই আশা নিয়ে থাকেন যে স্ট্রোকটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় না। অনেকাংশে অনেকটা প্রবলেম থেকে যায়, বা কখনো কখনো কিছুটাও ঠিক হয় না। কোনোদিন ভেবে দেখেছেন এটা কেন হয়? স্ট্রোকের পরে যে ওষুধগুলো খাওয়ানো হয় সেটা কি ওই স্ট্রোকটাকে ঠিক করে দেওয়ার ওষুধ, নাকি অন্য কিছু? স্ট্রোকটা যে হয়েছিল তার কি বা কারণ? আপনার বাড়িতে কি কোনো স্ট্রোকের পেশেন্ট আছে? আপনি কি জানেন তার কি কারণে স্ট্রোক হয়েছিল? স্ট্রোকটা তো একটা পরিণতি। কিছু কিছু কারণ বডির মধ্যে থাকে, সেটা উচ্চ রক্তচাপ হতে পারে, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল বেশি, রক্ত ক্লট হয়ে যাওয়ার প্রবণতা সম্পন্নকারী এমন কিছু কিছু ভিটামিনের কমি, বা অন্য কিছু কিছু কারণ, হার্টের কারণ ইত্যাদি, এই বিভিন্ন কারণে স্ট্রোক হয়ে থাকে। আপনার বাড়িতে যে কারণে স্ট্রোক হয়েছিল সেটা কি আপনি জানেন? জানেন না। তাহলে দুটো জিনিস আমরা কিন্তু স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে অনেকাংশে সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকে না। প্রথমটা হলো, স্ট্রোকের ওষুধ খাওয়ালে স্ট্রোকটা ঠিক হয় না। তাহলে ওষুধগুলো দেওয়া হচ্ছে কেন? ভাবুন, একটা পেশেন্টের স্ট্রোক হলো, তার যে কারণে স্ট্রোক হয়েছে সেই সমস্ত কারণ তার বডির মধ্যে কিন্তু রয়েছে। স্ট্রোকটা হয়ে যাওয়ার পরেও কিন্তু সমস্ত কারণ, উচ্চ রক্তচাপ হতে পারে, হাই ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, কোলেস্টেরল বা অন্যান্য প্রবলেম, সমস্ত প্রবলেম তার বডির মধ্যে রয়েছে, তার একটা স্ট্রোক হলো। স্ট্রোকটা যদি আপনি ওষুধপত্র যদি দেন, এবং এই যে রিস্ক ফ্যাক্টরস যেগুলোর জন্য স্ট্রোকটা হয়েছিল সেগুলো যদি ওষুধ দেন, তাহলে ওই যে স্ট্রোকটা হয়ে গেছে, ড্যামেজটা হয়ে গেছে, ওটাকে আপনি ঠিক করছেন না। যাতে আহারে স্ট্রোক না হয় এই রিস্ক ফ্যাক্টরগুলোর কারণে, সেইটার চিকিৎসা আপনি করছেন। বুঝতে পারলাম কি? স্ট্রোকের যে ওষুধটা আমরা দিয়ে থাকি সেই ওষুধটা ওই স্ট্রোকটাকে ঠিক করে দেওয়ার ওষুধ নয়। ওই ওষুধটা যাতে আর ফিউচারে, ভবিষ্যতে ওই একই রিস্ক ফ্যাক্টরের জন্য স্ট্রোক যাতে না হয়ে যায় তার ওষুধ। তাহলে যে স্ট্রোকটা হয়ে গেছে, যে ড্যামেজটা অলরেডি হয়ে গেছে, সেটার কি চিকিৎসা? আসুন সোজাভাবে বুঝে নিন। ধরুন আপনার কাছে একটা প্লাস্টিকের গার্ডার আছে, বা ইলাস্টিক যে গার্ডারগুলো হয় না সেরকম রয়েছে। ধরুন এত বড় একটা গার্ডার আপনার কাছে রয়েছে। এইবারে এই গার্ডারটার অর্ধেকটা কেটে গেল। এটা জড় বস্তু, যেহেতু অর্ধেকটা কেটে গেছে, মানে ধরুন এই পরিমাণ কেটে গেছে, এই পরিমাণ রয়ে গেছে, যেটা কেটে গেল সেটা তো আর জন্মাবে না, সেটা তো আর গজাবে না নতুন করে। তাহলে কি হবে? তাহলে গার্ডারটা ছোট হয়ে গেল। তাহলে আপনি যেটা করতে পারেন, গার্ডারটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য গার্ডারটাকে টান দিতে হবে। যদি টান দেন তাহলে কি হবে? যদি টান দেন তাহলে গার্ডারটা আবার সেই পূর্বের আগের অবস্থায় লম্বা হয়ে যাবে। এই ফাংশনটাই আমাদের ব্রেনে আছে। মাংস কেটে গেলে মাংস গজিয়ে যায়, লিভার কেটে গেলে লিভার গজিয়ে যায়, কিন্তু ব্রেনের নিউরন একবার নষ্ট হয়ে গেলে কিন্তু আর গজায় না। তাহলে কি উপায় উপরওয়ালা আমাদের দিয়েছেন, সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন? সেটা হলো নিউরোপ্লাস্টিসিটি। একদম সোজা ভাষায় যদি আমি বুঝি, তাহলে নিউরনকে যদি আমি টানি, তার ফাংশনকে যদি আমি টানি, কার্যক্ষমতাকে যদি আমি টেনে ধরি, তাহলে কিন্তু তার কার্যক্ষমতা বাড়তে পারে। আর এই নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগিয়ে আমরা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হলো ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ধরুন কারোর ডান দিকের হাতটা দুর্বল হয়ে গেল ব্রেনের একটা পার্টিকুলার অংশ ড্যামেজ হয়ে যাওয়ার জন্য, কিন্তু ব্রেনের বাকি অংশগুলো ভালো রয়েছে। তাহলে আমি কি করতে পারি? এই ডান দিকের জয়েন্টসগুলোকে বারবার বারবার করে মুভ করতে পারি। এই যে বারবার বারবার করে ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন করা, এগুলো করতে 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 নিউরোপ্লাস্টিসিটি কাজ করে, করে করে ব্রেনের অন্যান্য জায়গাগুলো এই ফাংশনটাকে টেক ওভার করে নেয়। তাহলে ধীরে ধীরে এই ফাংশনটা ফিরবে যদি আমি ভালো করে ফিজিওথেরাপি করি। কথা হচ্ছে ফিজিওথেরাপি জিনিসটা কি এবং এটা কতটা করতে হয়। অনেক সময় আমরা ফিজিওথেরাপিস্টদের ভরসা করে থাকি, তারা আসবে, এসে বাড়িতে
15 মিনিট আধ ঘন্টা ফিজিওথেরাপি করে চলে যাবে। এটাই কি সব? ভাবুন না, আমরা দিনের বেলা রাতে কাজ করার সময় 24 ঘন্টায় কতবার আমাদের হাত পা মুখ নাড়াচাড়া করি। তাহলে এইরকম নাড়াচাড়া থেকে যখন স্ট্রোক হয়ে যায়, হাতটা এরকম হয়ে যায়, জড়ো হয়ে যায়, হাত আর চলতে চায় না, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি 15 মিনিট আধ ঘন্টা যদি নাড়াচাড়া করেন, তাহলে সেই ফাংশনটা যেটা স্ট্রোক না হলে সাধারণ মানুষের থাকে, সেটা কি আপনি পেতে পারবেন? পারবেন না। তাহলে যেটা করতে হবে সেটা হলো অনেক বেশি মাত্রায় ফিজিওথেরাপি করতে হবে, এবং সেলফ ফিজিওথেরাপি। এরকম মানে ধরুন কারোর এই হাতের আঙুলগুলো এরকম হয়ে রয়েছে, অন্য হাতটা ভালো আছে, তাহলে অন্য হাত দিয়ে সে সারাটাক্ষণ আঙুলগুলো সোজা করতে পারে। বা হাতটা এরকম হয়ে রয়েছে, হাতটা নড়ছে না, তাহলে অন্য হাতটা ভালো আছে, অন্য হাত দিয়ে সে বারবার হাতটাকে পুরো সোজা করতে পারে, আবার 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 মরে গেল, আবার সোজা করে দিল। ফিজিওথেরাপিস্টদের সঙ্গে কথা বলুন, তাদেরকে বলুন যে বাড়ির কোনো একটা মানুষকে শিখিয়ে দিতে একটু। তারা যদি সপ্তাহে একবার এসে বা দিনে একবার এসে আধ ঘন্টা করিয়ে যায়, বাকি টাইমটা যেন বাড়ির কোনো একটা নির্ভরযোগ্য মানুষ তাকে যেন কন্টিনিউ বারবার করে 3 ঘন্টা 4 ঘন্টা ফিজিওথেরাপি তাকে যেন করায়। ফিজিওথেরাপি না করার আরেকটা খারাপ ফল হলো যে ধরুন কারো জয়েন্টটা এরকম হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে এই জয়েন্টটা মুভ না করতে করতে কিছুদিন পরে এই জয়েন্টটা জমে যায়, যাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার হলে কি হবে? কিছুদিন পরে স্ট্রোক। আপনারা নিশ্চয়ই অনেকজন এই জিনিসটা ফেস করেছেন। এই অনেকদিন ধরে এরকম করে জয়েন্টে থাকতে থাকতে কিছুদিন পরে এই জয়েন্টটা তুলতে গেলেই প্রচন্ড ব্যথা হয় এবং তোলা যায় না। তো এই যে কন্ডিশনটা কখন হয়? যখন ঠিক মতো ফিজিওথেরাপি করা হয় না। এই জয়েন্টে যে রেঞ্জ অফ মুভমেন্ট, এই যে উপর দিকে পুরোটা উঠছে, এই দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, সামনে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই পুরো মুভমেন্টটা যদি বারবার করে করা না হয়, তাহলে জয়েন্টে জমে যাবে। আর জয়েন্টে জমে গেলে কি হবে? যদি স্ট্রোকের সারতে সারতে যদি পাওয়ার ফিরেও যায়, শক্তির যদি কার্যক্ষমতা যদি আস্তে আস্তে ফিরেও যায়, তখন কিন্তু জয়েন্টটা সেই কার্যক্ষমতাটাকে বহন করার সামর্থ্য দেখাবে না, কারণ জয়েন্টটা অলরেডি জমে গেছে। অনেক সময় আপনারা এটাও দেখেছেন, হাতটা অনেকটা টাইট থাকার জন্য স্ট্রোক হওয়ার পরে, যেটাকে আমরা বলি স্প্যাস্টিসিটি, অনেকটা টাইট হয়ে যায় হাত পা, তখন এই বারবার টাইট থাকার জন্য হাতটা যখন পুরো সোজা না করা যায়, কিছুদিন পরে এই জায়গাগুলো পুরো আটকে যায়, যেটা আমরা বলি কন্ট্রাকচার। যখন এই জায়গাগুলো একবার আটকাতে শুরু করে, বিশ্বাস করুন, তখন যদি ধীরে ধীরে নিউরনের ব্রেনের কার্যক্ষমতা ফিরেও আসে, আপনার হাত, আপনার অঙ্গ সেই কার্যক্ষমতা বহন করার মতো অবস্থায় আর থাকে না। তখন কি করতে হয়? তখন ওই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ইনজেকশন, যাকে আমরা বোটুলিনাম বলি, কিংবা কন্ট্রাকচার রিলিজ সার্জারি, টেন্ডন রিলিজ সার্জারি, ওই টেন্ডনগুলো যেগুলো কন্ট্রাকচার হয়ে গেছে, ওগুলো আটকে আটকে আছে, সেগুলো কাটতে হয়, অপারেশন করতে হয়। তাই ভাবুন, স্ট্রোক একটা প্রবলেম, সেই স্ট্রোকটাকে যদি আমরা ঠিকঠাক করে যদি রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি যদি পুনর্বাসস্থান যদি না করি, তাহলে কি হচ্ছে? তাহলে আলাদা আলাদা কমপ্লিকেশন হচ্ছে। একটা হলো জয়েন্টের কমপ্লিকেশন, জয়েন্ট ফ্রোজেন শোল্ডার, জয়েন্ট কন্ট্রাকচার, বা আমরা যদি ফিজিওথেরাপি না করি আরেকটা প্রবলেম হতে পারে, এই যে মাংসগুলো পাতলা হতে শুরু করে, যাকে বলা হয় ডিসইউজ অ্যাট্রফি। মানে ইউজ না করার জন্য ওটা অ্যাট্রফি হয়ে যায়, ওটা শুকিয়ে যায়। তাহলে যখন ব্রেইনের নিউরনগুলোর কার্যক্ষমতা ফিরে পাচ্ছে, বা নিউরোপ্লাস্টিসিটির জন্য অন্য জায়গা থেকে যখন কাজ করতে পারছে, তখন কিন্তু এই হাতটা, এই অঙ্গটার মাংসগুলো সেই অবস্থায় থাকে না, জয়েন্ট সেই অবস্থায় থাকে না, তাহলে সে আর সেই ফাংশন নিতে পারে না। এই জন্য স্ট্রোকের ঠিক হওয়ার চান্স অনেক কমে যায়। তাই আজ থেকে এই বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার করে নিন। আপনাকে যে ওষুধটা দেওয়া হচ্ছে স্ট্রোকের পরে, সেটা ওই স্ট্রোকটাকে ঠিক করার জন্য নয়। ওই ওষুধগুলোর মেন ফাংশন মূলত যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে ফিউচারে, ভবিষ্যতে ওই কারণগুলোতেই স্ট্রোক না যেন হয়, সেই জন্য। যে স্ট্রোকটা হয়ে গেছে তার একমাত্র চিকিৎসা হলো ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এই জিনিসটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে দেখবেন রিহ্যাবিলিটেশনে আপনাদের ঝোঁক, প্রবণতা অনেকটা বেড়ে যাবে এবং মানুষরা প্রকৃতার্থে উপকৃত হবে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখা ভালো, ধরুন আপনাকে স্ট্রোক হয়েছে, আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন,
উনি আপনাকে একটা ওষুধ দিয়ে দিল, যেটা সাধারণত অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা ক্লপিডোগ্রেল জাতীয় ওষুধ দেওয়া হয়। চেক করে দেখবেন সাধারণত এই ওষুধগুলোই খায়। ওই ওষুধগুলো সাধারণত রক্ত পাতলা করার ওষুধ হয়ে থাকে। যদি রক্ত জমাট বেঁধে স্ট্রোক হয়ে থাকে তাহলে আমরা